পরোয়ানা ছাড়া গ্রেপ্তারে সংশোধন হবে ট্রাইব্যুনাল বিধিমালা, লবিস্ট নিয়োগের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। প্লট দুর্নীতিতে হাসিনা পুতুল সহ 18 জনের নামে পরোয়ানা, 4 মের মধ্যে গ্রেফতার নিয়ে প্রতিবেদন দিতে হবে। জাতিসংঘ পদক্ষেপ না নিলে অন্য দেশেও ইসরায়েলি হামলার শঙ্কা বিএনপি, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ। ট্রান্সশিপমেন্ট বাতিলের জেরে সক্ষমতা বাড়াতে চায় সরকার, ঢাকা দিল্লি দূরত্বের শঙ্কা বিশ্লেষকদের। এবং প্রযুক্তি পণ্য রপ্তানি 5 বিলিয়নে ওঠাতে চায় সরকার, ডিজিটাল অর্থনীতির কিছু নীতিমালা জুলাইয়ের মধ্যে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি তসলিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তথ্য ফাঁস করে আসামি পলায়ন ঠেকাতে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের লক্ষ্যে সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা। আগামী সপ্তাহেই প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে মতবিনিময়ে তিনি জানান, বিপুল অর্থ দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্যের ল ফার্ম স্ট্রিট চেম্বারকে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি ও আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে প্রসিকিউশন টিম। এ সময় জানানো হয়, শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে 1000-এরও বেশি জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 339টি অভিযোগ ও 22টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত 141 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছে 54 জন। আমরা দেখতে পেয়েছি গুলি করে হত্যা করার পর লাশ থানাতে নিয়ে গিয়ে বুট দিয়ে পাড়িয়ে তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছে। জীবন বাঁচানোর জন্য ছাদের কার্নিশে ঝুলে রয়েছে, তার কাছে গিয়ে সেই কার্নিশ পর্যন্ত গিয়ে তাকে কাছ থেকে বারবার 7টা গুলি করা হয়েছে। আমরা যদি এর বিচার করতে না পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে অযোগ্যতা এই ইতিহাসে এই জাতির জন্য আর হবে। চিফ প্রসিকিউটর জানান, রুয়ান্ডা, কম্বোডিয়া, যুগোস্লাভিয়া সহ আলোচিত গণহত্যার বিচারের তুলনায় বাংলাদেশের তদন্ত অনেক দ্রুত হচ্ছে। তারপরও প্রয়োজনীয় সময় দিতে হবে। হাসিনা সহ গুরুত্বপূর্ণ 4 মামলার চূড়ান্ত প্রতিবেদনও শেষ পর্যায়ে। এই অপরাধের বিচারের প্রক্রিয়াটা ডিফারেন্ট, অনেকগুলো জায়গায় ডিফারেন্ট। এখন আমি ইমাম হাসান তাইমেরটা দেখেছি যে একজনে গুলি করেছে, আইডেন্টিফাই হয়েছে। বাকি যে আরো 1000টা, সেগুলো আইডেন্টিফাই করা, সেগুলোর পেছনে কারা কারা ছিল সেটা ইনভলভ করা। দৃশ্যমান যে গুলি করেছে সেটা হলো একটা পর্ব, পেছনে কারা কমান্ডার ছিল সেটা আরেকটা পর্ব, ওইখানে কারা কারা অফিসিয়ালি দায়িত্বে ছিল সেটা আরেকটা পর্ব, তাদেরকে গুলি করার হুকুম দিয়েছে কে সেটা আরেকটা পর্ব। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেপ্তার আরো দ্রুত করতে বিধি সংস্কার করা হচ্ছে। রুলস অফ প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। প্রসিকিউশন জানায়, বিচার কাজে বাধা দেওয়া ও আইসিসিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে যুক্তরাজ্যে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের অভিযুক্তরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় চার্জশিট নিয়ে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেফতার বিষয়ে প্রতিবেদন দিতে 4 মে দিন ধার্য করেন। রাজধানীর পূর্বাঞ্চলে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তাদের সন্তানদের 10 কাঠা করে 60 কাঠা প্লট বরাদ্দ দেয় রাজউক। দুদকের অভিযোগ, আগেই রাজউকের প্লট থাকার তথ্য গোপন করে বেআইনিভাবে এসব প্লট বরাদ্দ দেয়া হয়। জানুয়ারিতে এ বিষয়ে 6টি মামলা করে দুদক, যার মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার অভিযোগ শুনানি হয় বৃহস্পতিবার। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জন আসামির সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে জানানো হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী থাকা অবস্থায় শেখ হাসিনা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের প্রভাবিত করেছেন। শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। 13 ও 15 এপ্রিল অবৈধ প্লট বরাদ্দের অভিযোগে বাকি মামলাগুলোর চার্জশিট গঠনের শুনানি করবে আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অন্য মুসলিম দেশেও আগ্রাসনের আশঙ্কা করছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির এ প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলেন, মুসলিম দেশগুলোর ঐক্য না থাকায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না। আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। প্রতিবাদ সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ মিছিল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এতে নেতৃত্ব দেন শীর্ষ পর্যায়ের নেতারা। প্রতিবাদ মিছিলে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতাকর্মীরা। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল এগিয়ে যায়। নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার এলাকায় গিয়ে শেষ হয় বিএনপির প্রতিবাদ মিছিল। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার একটাই চাওয়া, ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাকরাইল, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে রপ্তানি ও বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে তিনি জানান, শিগগিরই তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। 2020 সালের 19 জুন বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করে ভারত। এ সুবিধায় বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতের 3টি বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানি করতেন। এর মাধ্যমে ইউরোপে তৈরি পোশাক, জুতা কিংবা গয়নার মতো পণ্য কম খরচে রপ্তানি করা যেত। সচিবালয় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না। নিজস্ব ব্যবস্থাপনায় এ সংকট কাটাতে চেষ্টা করা হবে বলে জানান তিনি। রপ্তানি ও যোগাযোগে যেন ঘাটতি না পড়ে সেজন্য সক্ষমতা বাড়ানোর চেষ্টাও হবে। আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তরাইব। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানান উপদেষ্টা। বলেন, নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেবে সরকার। স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক
বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। 3 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বা বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। জানান এর ফলে বাংলাদেশ মালদ্বীপ পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হবে না। বিশ্লেষকেরা বলছেন ভবিষ্যতে ট্রান্সশিপমেন্টকে দর কষাকষির হাতিয়ার করতে পারে দিল্লি। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন কমার সম্ভাবনা দেখছিলেন বিশ্লেষকেরা। মঙ্গলবার বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বাণিজ্যিক যোগাযোগে নতুন বাধা সৃষ্টি করল দিল্লি। Transshipment, one of the many issues that might be difficult for Bangladesh and India সামনের দিনগুলোতে। আমি মনে করছি যে ট্রান্সশিপমেন্টটাকে তারা হয়তো ভবিষ্যতে একটি অস্ত্র হিসেবে, একটি বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করবে এবং এই কারণে আমি মনে করছি যে বাংলাদেশের এখন থেকে একটু গুরুত্ব দিতে হবে যাতে মেরিটাইম ব্লকের সম্মুখীন আমরা না হই। এদিকে রাজধানীতে এক আলোচনা শেষে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার বলেন এটি বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বিষয়। মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে হওয়ায় এর প্রভাব তাদের উপর পড়বে না। এটি দুদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পণ্য মালদ্বীপে রপ্তানি হয় শ্রীলঙ্কা হয়ে, সুতরাং এর প্রভাব আমাদের উপর পড়বে না। তাছাড়া আমি মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক ও আঞ্চলিকভাবেও তেমন প্রভাব ফেলবে না। এ সময় হাই কমিশনার আরও বলেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমুদ্র সংযোগের বিশাল সম্ভাবনা রয়েছে, সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। 30 এপ্রিলের মধ্যে মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলেও জানান শিউনিন রশিদ। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্টার্টআপ খাতে বিনিয়োগ 50% বাড়াতে নীতি সহায়তার পাশাপাশি প্রযুক্তি পণ্য রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার কাজ করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন বিনিয়োগ সহজ করতে জুলাইয়ের মধ্যে নতুন নীতিমালা আর সাইবার নিরাপত্তা অধ্যাদেশ চলতি মাসেই। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ডিজিটাল অর্থনীতি নিয়ে আলোচনায় অংশ নেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের দেশি বিদেশি উদ্যোক্তারা। জানান তাদের বিনিয়োগ অভিজ্ঞতা। যারা এখানে বিনিয়োগ করতে চান তারা গ্রামীণফোনের 28 বছরের পথ চলা দেখতে পারেন। আমাদের বিশ্বাস প্রথমেই বাংলাদেশে বিনিয়োগ করে বহুজাতিক কোম্পানি হয়ে ওঠা সবচেয়ে সহজ। বাংলাদেশে গ্রামীণফোন টেলিনরের বিনিয়োগ ছিল এশিয়ায় প্রথম এবং বিশ্বে দ্বিতীয় বিনিয়োগ। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন এশিয়ায় তাইওয়ান, চীন, কোরিয়ার পর মালয়েশিয়া ও ভারত এ নিয়ে কাজ করছে। গবেষণার পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই খাতে বিকাশের সুযোগ রয়েছে। আমরা 4 প্রকৌশলী নিয়ে সেমিকন্ডাক্টর খাতে কাজ শুরু করেছিলাম। দক্ষতা না থাকায় আমাদের যাত্রা সহজ ছিল না। এখন বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, কানাডায় আমাদের 500 প্রকৌশলী কাজ করছেন। বিশ্বের শীর্ষ 20 সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে আমাদের। ডিজিটাল অর্থনীতির বিকাশে নীতি ও প্রযুক্তি বিষয়ক বাধা কাটানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। জবাবে ফয়েজ আহমেদ তৈয়ব জানান সরকার এসব বিষয়ে কাজ করছে। যোগাযোগের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বাধা আছে। আমাদের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান খুবই দুর্বল। স্টারলিংক নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ডিজিটাল অর্থনীতিতে নীতি ও আইনি বাধা দূর করতে জুন-জুলাইয়ের মধ্যে নীতিমালা আনা হবে। 2030-এর মধ্যে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষ 15 দেশের মধ্যে স্থান পেতে 7 থেকে 8 মিলিয়ন দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ থাকলেও তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এজন্য দেশের প্রধান বন্দর এবং কাস্টমস সেবায় পেশাদারিত্ব আরও বাড়ানোর দাবি এ খাতের বিনিয়োগকারীদের। 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাত নিয়ে সেমিনারে সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। এ সামিটের মাধ্যমে পোশাক খাতে আরও নতুন বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। বরাবরের মতো দেশের তৈরি পোশাক এখনও রপ্তানি খাতের মূল ভরসার জায়গা। মোট $3,361 কোটি রপ্তানি আয়ের মধ্যে এই খাত থেকেই এসেছে $3,025 কোটি। গত বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 11%। এবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে দেশের পোশাক শিল্পে বড় বিনিয়োগের চমক এসেছে। $15 কোটি বিনিয়োগের ঘোষণা দেয় চীনের পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ। দেশি বিদেশি নানা চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম বন্দর সহ সরবরাহ ব্যবস্থাপনায় গতি আনা গেলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। ইয়াংবনের যে মিউটেশনের যে প্রবলেমটা ছিল খুবই দ্রুত সময় কিন্তু এটা করে ফেলেছে। তো এরকম এক্সাম্পল যদি আমরা আমাদের এনবিআর বলেন, পোর্টে বলেন, যে লজিস্টিক্সে স্পিড টু মার্কেট এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু এটা ভালো হবে। কোরিয়াতে একটা বড় ডেলিগেশন এসছে, তো যারা কেইপিতে ইনভেস্টমেন্ট করবে তাদের মধ্যে অ্যাপারেলও আছে, নন অ্যাপারেলও আছে। আমি হোপফুল অ্যাবাউট দ্য আউটকাম অফ দিস। সম্মেলনে দেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়ায় পোশাক খাতে আরও আগ্রহী হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। আমাদের বড় ইনভেস্টমেন্ট দরকার এবং সেই জায়গায় আমরা আমাদের ইন্ডাস্ট্রি প্রস্তুত। আমাদের সাস্টেনেবিলিটি যদি দেখেন আমাদের ইনিশিয়েটিভগুলো তো আমরা ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য গ্লোবাল ইনিশিয়েটিভস। এখনকার অ্যাডমিনিস্ট্রেশন আপনার ট্যাক্স বলেন, সিকিউরিটি বলেন, সেফটি বলেন, এগুলো নিয়ে অনেক সহযোগিতা করে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শুল্ক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি উদ্যোক্তারাও কাজ করার কথা জানায় বিনিয়োগ সম্মেলনে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে মিলেছে $260 মিলিয়ন প্রতিশ্রুতি। তৈরি হয়েছে আরও বিদেশি বিনিয়োগ আসার সুযোগ। এজন্য টেকসই নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের সমাপনী ব্রিফিংয়ে এসব কথা জানান বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। বৃহস্পতিবার ঢাকায় শেষ হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নেয় 50 দেশের 4 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। সম্মেলন শেষে দিনের বিকেলে সংবাদ সম্মেলন করে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, প্রাথমিকভাবে চীনের কোম্পানি হান্ডা বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগ করবে। আর দেশীয় প্রতিষ্ঠান সপাপে এসেছে $110 মিলিয়ন বিনিয়োগ। আরও অনেকের সঙ্গে বিনিয়োগ পেতে আলোচনা চলছে। হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের সপাপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। সম্মেলনে নীতি ধারাবাহিকতার অভাব, দুর্নীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। এসব আমল নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি টেকসই নীতি সহায়তায় কাজ চলছে বলেও জানান বিডা কর্মকর্তা। শুধু এনবিআরই না, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে একেবারে ডিজিটাল না ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে বিশ্বের অন্য সব দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করে বিডা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভিড় এবং যানজটের ভোগান্তিতে বিরক্ত অনেক পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের এমন তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই চান তারা। এদিকে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু এবারের এসএসসি পরীক্ষা। সারা দেশে যা অনুষ্ঠিত হচ্ছে 3715টি কেন্দ্রে। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভিড়ে বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। যানজটের ভোগান্তিতেও পড়তে হয় অনেককেই।
যারা লেট এসেছে তাদের জন্য একটু টাফ হয়ে গেছে। ওই সামনের মোড় থেকে আর কি আসতে আমাদের সমস্যা হয়েছে, ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে আসছি। জ্যাম ছিল রাস্তায়, যেহেতু সবাই প্রথম পরীক্ষার দিনে মা বাবাকে নিয়ে এসেছিলেন, তো অনেকটা দেরি হয়েছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি জানান, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফল প্রকাশ হবে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পরীক্ষার প্রশ্ন সহজ কঠিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এমসিকিউ ইজি ছিল। কমন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন করা হয় নাই, একটু কমপ্লেক্স যেগুলো ভাবছি আসবে না ওগুলা থেকেই আসছে। প্রশ্ন অনেক ইজি ছিল আর এমসিকিউ ভালো হয়েছে। হলের পরিবেশ ভালোই ছিল, স্যাররা অনেক আন্তরিক। এবছর পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমাদের 6 দিনের সাংগ্রাই উৎসব। পুরনো বছর বিদায় দিয়ে নতুন বছর বরণের এই আয়োজন মারমা জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব। আয়োজকরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে এমন উৎসব সহায়ক ভূমিকা রাখবে। মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহাসাংগ্রাই উপলক্ষে এমন বর্ণিল আয়োজন খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নানা বয়সী নারী পুরুষ। শুরুতে ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন মারমা শিল্পীরা। পরে উদ্বোধন করা হয় মারমাদের ঐতিহ্যবাহী দ খেলা, আলারি খেলা। আমরা আজকে অনেক মজা করব। আর আগামী 14 তারিখে আমাদের মারমা ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলা। আমাদের মারমা সম্প্রদায়ে এটা অনেক বড় উৎসব বলা হয়। নিজেদের ঐতিহ্য, ভাষাচর্চা ও সুরক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে সুন্দর ও সমৃদ্ধ সংস্কৃতি উপহার দিতে প্রতি বছরই এমন আয়োজন করছে মারমা উন্নয়ন সংসদ। ক্রীড়া এগুলো অবলুপ্তির পথে, বিলুপ্তির পথে দিকে যাচ্ছে। সেই কারণে সংস্কৃতি এবং ক্রীড়াকে সমুন্নত করার জন্য, এটাকে ধরে রাখার জন্য এই প্রয়াস। পাহাড়ে বর্ষবরণের এমন আয়োজন অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বললেন জেলা প্রশাসক। আমরা মনে করি যে আমাদের এখানে যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে যে মেলবন্ধনের তৈরি হচ্ছে, সেটি আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। 6 দিনের উৎসবে সাংগ্রাই শোভাযাত্রা, খেলাধুলা সহ নানা আয়োজন থাকছে। 14 এপ্রিল উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার সাভারে চাঁদা না পেয়ে অস্ত্রের মহড়া দিয়ে লুট করা 2টি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। বিকেলে মানিকগঞ্জের সিঙ্গার থেকে ট্রলার 2টি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা জানায়, ঘটনার পরেই জড়িতদের ধরতে অভিযান শুরু হয়। বিকেলে সিঙ্গারেও অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ট্রলার 2টি নিয়ে যাওয়া হয় বলছে পুলিশ। বৃহস্পতিবার অস্ত্রের মহড়া দিয়ে ট্রলার 2টি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে পিস্তল হাতে এক যুবককে ট্রলারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা 2টি ট্রলার উদ্ধার করেছি। আমরা এই ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।